আমি মোকতার হুসেন মিশু, বয়স ২৪, উচ্চতা ৬ ফুট। ৫ বছর আগে আর্মিতে ভর্তি হয়েছি, বর্তমান পোস্টিং রাঙ্গামাটি। বাড়ি রাজশাহী। বাড়িতে মা আর ছোট একটা বোন আছে। বাবা মোশারফ হুসেন অনেক আগে মারা গেছে, আমি তখন 9-এ পড়ি আর ছোট বোনটা 5-এ। তখন থেকে মা নিজে সংগ্রাম করে সংসার চালিয়েছে, ঘরে বসে সেলাই মেশিন দিয়ে মানুষের কাপড় বানিয়ে বানিয়ে আমাদের ভরণ পোষণ করেছে। কিছু চাষের জমি ছিল, তাই রক্ষে। না তো আমার চাচা কাকারা যেমন হারামি এক মুঠো ভাত তুলে দেওয়ার মানুষ ছিল না। নানা নানি দাদা দাদি অনেক আগেই পটল তুলেছে, মামা মামিরা কিছুটা সহযোগিতা করেছে, তাও নাকড়ার মতো করেছে যাতে মা যা ভাগে পেত তা লিখিয়ে নিতে পারে। আমার ভুলি মা সরল মনে তা দিয়েও দিয়েছে। যা হোক, আমি কলেজে ভর্তি হয়েছি কেবলই, এমন সময় শুনলাম আর্মিতে লোক নিবে। মাকে বলে লাইনে দাঁড়িয়ে গেলাম। আমার নিজের উপর ভরসা ছিল, কারণ আমি মোটামুটি সব দিকেই ফিট। যেমন উচ্চতা তেমন বডি। মা বলে আমি আমার নানা মামাদের মতো হয়েছি, ঠিক পালোয়ান। বাবা কাকারা তো এক একটা টিনটিনে, সব কয়টা শুধু বদের হাড্ডি। যা হোক, ভালোই ভালোই টিকে গেলাম। বাড়িতে খুশির ঢোল বেজে উঠল, সবাই বলাবলি করল, যাক ছেলেটা কাজে লাগলো, এখন যদি সোনালির কষ্ট দূর হয়। হ্যাঁ, আমি আমার মার কষ্ট দূর করার জন্য কোনো দিকে না তাকিয়ে খেলাধুলা করার বয়সে চাকরিতে চলে গেলাম। গ্রামের বাড়ি হওয়াতে ভয়ের কিছু নেই, আশেপাশে তো কাকা চাচারা আছে। আমার বোন শারমিন আক্তার, বয়স ১৯, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বাবার মতো টিনে কাঠি, আমারই এমন মেয়ে পছন্দের না। মা সোনালী বেগম, বয়স মনে হয় ৪২ হবে, দারুণ দেখতে, এখনও যুবতী মেয়েদের সাথে পাল্লা দিতে পারবে। ফর্সা লাল টকটকে, মার দীঘল কালো চুল, ঘন মেঘের ভেলা, এত ঘন লম্বা চুল যে তা সারা পিঠ বেয়ে কোমর ছড়িয়ে নিচে নেমে যায়। লাল টকটকে ঠোঁট আর টানাটানা চোখ, সব মিলিয়ে আমার স্বপ্নের নারী, আমার জন্মদানকারী বিধবা মা। যা চরম পাপ, যা কখনো পাওয়ার নয়। সবই জানি, সবই বুঝি, তারপরও মনের কোথায় যেন সোনালীকে নিয়ে স্বপ্নের নীড় রচনা করি। যেখানে মা নয় সে আমার সোনালী, শুধু সোনালী। আমার মনের এ গোপন চাওয়ার কথা শুধু আমি জানি। আমার সরকারি বেতনে মার রূপ যেন দিনকে দিন বেড়েই চলছে। মার গর্বে বুক সব সময় ফুলে থাকে, গ্রামে সব সময় আমার জয় জয়কার। ৫ বছরে ভাঙা ঘর পাকা করেছি, এখন ৪ রুমের বাড়িটা আমাদের শান্তির নীড়। এবার ছুটিতে এসেই মা বায়না শুরু করল আমার বিয়ে দিবে। যদিও এটা অনেক আগে থেকেই চলছে, আমি শুধু বারবার এড়িয়ে যাচ্ছি। আজ এ নিয়ে মার সাথে মুখ কালাকালি হয়ে গেল। মার এক কথা, শারমিন বড় হয়েছে, বিয়ে দিতে হবে। এরই মাঝে কয়েকটা সম্বন্ধ এসেছিল, তার বিয়ে হয়ে গেলে সে একা একা কিভাবে থাকবে, হ্যান ত্যান কত কথা। আমি এসেছি শুনে ছোট মামা এলো, সারাদিন থেকে বিকেলে যাওয়ার সময় আমাদের সবাইকে নিয়ে যেতে চাইল। আমরা না যাওয়াতে জোর করে শারমিনকে নিয়ে গেল, বলল ২ দিন পর মা বেটা গিয়ে বেরিয়ে আসবে আর শারমিনকে নিয়ে আসবে। আমাকে আর মাকে নিয়ে যাওয়ার জন্য আর কি এমনটা করল। সন্ধ্যা থেকে আকাশটা মেঘলা হয়ে আছে দেখে বাইরে গেলাম না। না হলে ২ দিন থেকে এসে সন্ধ্যার পর বন্ধুদের সাথে আড্ডা মারতে বেরিয়ে পড়ি। আজ গেলাম না দেখে মাও খুব খুশি। গরম গরম পকোড়া ভেজে দিল। বিছানায় বসে মা বেটা মিলে আরাম করে খাচ্ছি। মিশু, হুমা, কাউকে পছন্দ করিস? আমি মার মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছি। বল না পছন্দ করিস, করলে এতদিন তুমি জানতে না। তবে হ্যাঁ, একজনকে খুব ভালো লাগে, এবং এও জানি তাকে আমি পাব না। কেন পাবি না? আমার ছেলে কি দেখতে খারাপ? কোনো লাট সাহেবে বেটি সে রে? হা হা। তুমি দেখি রেগে গেলে। রাখব না, এমন সোনার ছেলে আমার। আর কি না, বল তুই কে সে? বাদ দাও মা, আমার যাকে ভালো লাগে তার কথা দুনিয়ার কাউকে বলতে পারবো না, শুধু খোদাকে ছাড়া। মা আমার এমন গম্ভীর কথা শুনে অবাক হয়ে চেয়ে রয়েছে। এটা কি কথা রে বাবা? আমাকে বলতে না পারিস তোর ভাবি মানে রাসেলের বউয়ের কাছে বলিস তুই? না মা, তা না, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু, তোমাকেই যেহেতু বলতে পারছি না, সেখানে বলতে গেলে তারা তো আমাদের শত্রু, তাদের বলতে যাব কেন? তাহলে বল না, কে সে, কোথায় বাড়ি, কোনো বাড়ির মেয়ে? আমি চুপ করে বসে রয়েছি। মা অনেকক্ষণ আমার উত্তরের অপেক্ষায় থেকে মুখ গোমড়া করে চলে গেল। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশটা কালো হয়ে আছে, রাতের তারাগুলো না জানি কোথায় ডুব দিয়েছে। আমি জানালার গ্লাস খুলে দিয়ে ঠান্ডা হাওয়া গায়ে মাখছি, হাত বাড়িয়ে ব্যাগটা নিয়ে খুললাম, সিগারেটের প্যাকেটটা বের করে একটা ধরিয়ে টানছি। প্যাকেট রাখতে গিয়ে মোবাইলের বক্সটার কথা মনে পড়ল। শারমিনের জন্য যা যা এনেছিলাম সব দিয়েছি, শুধু মার গুলো দেওয়া হয়নি, চেয়েছিলাম দিতে, এমন সময় ছোট মামা এলো তাই আর দেওয়া হয়নি। নতুন অ্যান্ড্রয়েড সেট, মা খুব খুশি হবে। আরেক বক্সে একটা স্বর্ণের চেইন, মার যেটা ছিল সেটা আমার এসএসসির ফর্ম ফিল আপের সময় বিক্রি করে দিয়েছিল।
তখন থেকে মার গলা খালি। আরও কয়েকটা জিনিস আছে মার জন্য। আয় খেয়ে নে, ঝড় আসতে পারে, কারেন্ট চলে গেলে খেতে ঝামেলা হবে। আমি তাড়াতাড়ি সিগারেটটা জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে বললাম, হা দাও। কি লজ্জা, মা সিগারেট খেতে দেখে নিল, জানে আমি খাই, তবে এভাবে দেখেনি কখনো। ঘরে বসে সিগারেট খাওয়াটা ভুল হয়ে গেছে, সারা ঘরে সিগারেটের ধোঁয়া। মা বেটা খেয়ে দিয়ে উঠলাম। মা বল, আমার রুমে এসো তো একটু। তুই যা, থালা বাসনগুলো গুছিয়ে আসছি। আমি রুমে এসে শুয়ে রইলাম। মা আধা ঘন্টা পর হাত মুছতে মুছতে এলো। কি রে বাবা? আমি উঠে মার হাত ধরে খাটে নিয়ে বসালাম। ব্যাগ থেকে এক এক করে শাড়ি, ব্লাউজের কাপড়, ছায়ার কাপড়, একটা বাদুর বোরকা, দুটো ওড়না, একটা শীতের জামা, চাদর এবং আরও একটা প্যাকেট দিলাম। প্যাকেটটা দিলাম ভয়ে ভয়ে, কারণ ওতে দুসেট ছোট জামা কাপড় আছে, জানি না দেখার পর কি বলবে। এত কিছু কি জন্য এনেছিস? তোর কি বুদ্ধিশুদ্ধি হবে না কখনো? প্রতিবারই এত কিছু আনা লাগবে? আহ থামো তো তুমি, যা লাগে তা আনবো না। এটাতে কি রে? না, ওটা এখন খুলবে না, তোমার ঘরে গিয়ে খুলবে, আর প্লিজ রাগ করবে না। কি আছে এতে, তা তুমি খুলে দেখে নিও। আর হ্যাঁ, আরও কিছু আছে, এই বলে মোবাইলটা দিলাম। একটা থাকতে আরেকটা এত দামি মোবাইল, তোমার চেয়ে কেন কিছু দামি নয় আমার কাছে, এই বলে গালে একটা হামি দিলাম। মাও আমার কপালে হামি দিল। চোখ বন্ধ করো তো। কেন রে? আহ বন্ধ করো না একটু। মা হেসে দিয়ে চোখ বন্ধ করল। আমি চেইনটা মার গলায় পরিয়ে দিলাম। এখন চোখ খুলো মা। মা চোখ খুলে স্বর্ণের চেইনটা দেখে হুহু করে কেঁদে দিল। না মা না, কাঁদবে না, প্লিজ মা, কেঁদে না, তোমার মুখে হাসি দেখব বলে নিয়ে এসেছি, সেখানে তুমি যদি কাঁদো তাহলে আমার খুব কষ্ট হবে মা। না রে বাবা, কাঁদছি না, তুই বুঝবি না এটা কিসের কান্না। খুশি হয়েছ মা? হা রে বাবা, অনেক খুশি হয়েছি। এই বলে মা দাঁড়িয়ে উঠে আমাকে ধরল। আমি তো কেঁপে উঠলাম, মা কখনো এভাবে আমাকে ধরেছে বলে মনে পড়ে না। ইস কি নরম, কি সুন্দর ঘ্রাণ, ও দুটো আমার বুকে পিষ্ট হচ্ছে। মা অনেকটা খাটো হওয়াতে তার মাথাটা আমার থুতনির নিচে, চুল থেকে সুবাস এসে নাকে লাগছে। নাক মুখ ডুবিয়ে দিলাম চুলে। ধীরে ধীরে আমার ওটা শক্ত হচ্ছে। মন চাচ্ছে হাত দুটো আরেকটু নিচে নিয়ে রাখি, তবে সাহস পাচ্ছি না। মা আমার যা রাগী মানুষ, ছোটবেলায় কত বেতপিটা করেছে তার হিসাব নেই। মার মুখটা দুহাত দিয়ে ধরে কপালে একটা হামি দিলাম। আর কখনো কাঁদবে না মা, আমি যেন তোমার চোখে পানি না দেখি। আচ্ছা বাবা, আর কাঁদব না। তো যাও, লাল তাঁতের শাড়িটা পরে দেখাও তো দেখি কেমন লাগে আমার মাকে। যা পাগল, আমি বিধবা মেয়ে লোক, এমন লাল টকটকে শাড়ি পরলে মানুষে কি বলবে? কে কি বলল তাতে তোমার কি যায় আসে? আর এখানে মানুষ আসবে কোথা থেকে? মানুষের সামনে না পড়তে চাইলে পড়ো না, এখন আমাকে তো পরে দেখাও। আমার খুব মন চাইছে সাজুগুজু করে কেমন লাগে দেখতে। তাই আমার বাবা এনেছে আর আমি পরব না তা কি হয়? তবে মানুষের সামনে কখনো পড়তে বলিস না রে। ঠিক আছে মা, আমি শুধু আমার সুন্দরী মাকে দুচোখ ভরে দেখতে পেলেই হলো। যা দুষ্টু, মাকে কেউ সুন্দরী বলে? হা হা, তাই তাহলে কি বলবো গো? হিহি, তুই জানিস কি বলবি। বেয়াদবি নিও না, প্যাকেটে যা আছে তাও পড়ো। কি আছে রে এতে? যাও খুলে দেখো। মা চলে গেল, আমি পিছন থেকে দেখে মুগ্ধ হয়ে গেলাম। এ মহিলার কি কখনো যৌবনে ভাটা পড়বে না? প্রায় 15 মিনিট পরে মা এলো। অসম্ভব, এ কাকে দেখছি আমি? এতদিন এক পেরে শাড়িতে যে মাকে দেখেছি তার সাথে এ মহিলার কেন মিল নেয়? কি সুন্দর, অতুলনীয়, গর্জিয়াস, মার্ভেলাস, যতই উপমা দিই না কেন কম পড়ে যাবে। মা দরজার কাছে দাঁড়িয়ে আছে, আমি বিছানার পাশে হা করে দাঁড়িয়ে আছি। মা ভীষণ মায়াবী করে হেসে চোখের ভ্রুর উঠানামা করে জানতে চাইলে, কি কেমন? আমি ধীরে ধীরে মার সামনে গিয়ে দাঁড়ালাম। কি রে, কেমন হয়েছে? দারুণ মা, খুব সুন্দর, মনে হচ্ছে অ্যাঞ্জেল। যা দুষ্টু, মাকে এমন কমপ্লিমেন্ট দিতে হয়? আমার 10 পাস মা যে এমন কথাও বলতে পারে জানা ছিল না। সরি মা বলে হাত ধরে বিছানায় নিয়ে বসালাম। আমি নিচে বসে মার কোলে মাথা রাখলাম। তুমি সব সময় এমন ভাবে থাকতে পারো না মা? মা আমার মাথায় চুলে হাত বুলিয়ে দিয়ে, কি পাগলের মতো বলছিস? মানুষে দেখলে কি বলবে? তাহলে বলো, আমি যে কয়দিন থাকবো সে কয়দিন এমন করে সেজে থাকবে কেন রে? আমার খুব ভালো লাগে মা। হি হি পাগল, আচ্ছা থাকবনি। আমি মুখ উঠিয়ে মার মুখের দিকে তাকিয়ে, ওগুলো পড়েছ মা? যা শয়তান, কিছু তো শরম কর। মার জন্য কেউ এসব আনে? জানি না মা কেউ আনে কি না, তবে বাবা থাকলে হয়তো আমিও আনতাম না। সে নেই দেখে মনে হলো আমার মার তো ভালো মন্দর খোঁজ রাখার কেউ নেই, তাই নিজেই রাখি। রাগ হয়েছ মা? না, রাগ হয়নি, কিন্তু আর আনিস না। কেন মা, পছন্দ হয়নি নাকি সাইজে হয়নি? সব ঠিক আছে। তবে তবে কি মা? মা লজ্জায় মুখ ঘুরিয়ে নিয়ে
তুই এনেছিস ভাবলে পড়তে শরম করে রে। আজ থেকে আমাকে ছেলে নয় বন্ধু ভাববে, তাহলে আর শরম করবে না, হবে মা আমার বন্ধু। যাহ পাগল, সমবয়সী না হলে কি বন্ধু হওয়া যায়? এ যুগে ওসব পুরনো কথা মা। তাই বলে মা ছেলে, মা ছেলে, এতেই তো ভালো, একে অপরের কাছে আসা যায়। তুই অনেক বড় হয়ে গেছিস দেখি, কি সুন্দর কথা বলছিস। তা তো অবশ্যই, কয়দিন পর তোমার ছেলে সেকেন্ড লেফটেন্যান্ট অফিসার হবে। খুব ভালো হবে রে বাবা, খুব ভালো হবে। এমন সময় বিদ্যুৎ চলে গেল। মোবাইলটা জ্বালাতো মিশু, দেখি চার্জার বাতিটা কোথায় আছে। থাক না মা, এমন কি সুন্দর তোমার কোলে শুয়ে আছি। জানো মা, পাহাড়ি এলাকায় একা একা পোস্টে ডিউটি দেওয়ার সময় এমন স্বপ্ন রোজ দেখি, প্রতিদিন মনে হয় তোমার কোলে শুয়ে একটু যদি। ঠিক আছে, এমনই থাক, তোর যত মন চাই, ধন্যবাদ মা। হি হি পাগল। মা হু, আজ আমার পাশে ঘুমাবে একটু? কেন রে, মন চাচ্ছে তোমাকে ধরে ঘুমাতে। ঠিক আছে, যা সদর দরজাটা বন্ধ করে ঘরগুলোতে ছিটকানি লাগিয়ে আয়। আমি উঠে লাফাতে লাফাতে চলে গেলাম। আজ আমার খুশি ধরে না, কিছু হলে হতেও পারে। এক জগ পানি নিয়ে এলাম সাথে করে। এসে দেখি মা শুয়ে পড়েছে। টেবিলে জগটা রেখে খাটের পাশে দাঁড়ালাম, মা দেয়ালের দিকে সরে গিয়ে আমাকে জায়গা করে দিল। বজ্রপাতের আলোতে মার মুখটা মায়াবী মায়াবী লাগছে, খোলা জানালার হিম বাতাসে আমার মনে ঝড় তুলছে। জানি না মার মনে কি চলছে। মনে হচ্ছে মা তার স্বামীকে পাশে শোয়ার জন্য জায়গা করে দিল। মা নতুন বউ, আমি তার স্বামী। দাঁড়িয়ে রইলি যে, শুবি না? হাসুই। মার পাশে শুয়ে পড়লাম, দুজনে মুখোমুখি, আধো অন্ধকারে দুজনে দুজনার দিকে চেয়ে আছি। ঘুমাবি না? তুমি ঘুমাও, আমার ঘুম এত তাড়াতাড়ি আসে না। তাই আয় কাছে আয়, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমাকে আর পাই কে, একেবারে মার বুকের কাছে বুক নিয়ে গেলাম, তবে কোমরটা দূরে রাখলাম। মা একটা হাত সাইডে লম্বা করে দিল, এখানে মাথা রাখ। মা তার হাতের উপর মাথা রাখতে বলছে। আমি সহজ মনে তাই করলাম। নাকটা মার বগল থেকে ৩-৪ ইঞ্চি দূরে, ভালোমতো দেখতে না পেলেও বুঝতে পারছি যে এর বেশি দূরে নয়। কারণ ঘামের ঘ্রাণ পাচ্ছি। ইস, মার বগলের ঘ্রাণেই তো আমার শরীর আনচান আনচান করছে। মার বাম হাতের উপর শুয়ে আছি, মা ডান হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এতে করে আঁচল উঁচু হচ্ছে, আর যখনই বিদ্যুৎ চমকাচ্ছে তখনই ওগুলো দেখতে পাচ্ছি। নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়ছে। মিশু, হু, কাকে পছন্দ করিস বললি না তো? শুনলে রাগ করবে মা, তাই বলা যাবে না। কেন কেন, এমন কাকে তোর মনে ধরেছে যে শুনলে রাগ করব? বাদ দাও না মা, নিজেকে তোমার কাছে ছোট করতে চাই না তোমার মনে কষ্ট দিতে। তোর কথার তো আগা মাথা কিছুই বুঝছি না। নাইবা বুঝলে মা, হু। তোমাকে একটু ধরি, মা হি হি করে হেসে। ধর। কি সুন্দর ঘ্রাণ গো মা তোমার। যা শয়তান। আমি মার এমন আশকারা দেওয়া কথায় সাহস পেয়ে তাকে চিৎ করে দিলাম। মন চাচ্ছে কোমরাটা উপর তুলে দিতে। মুখটা উঁচু করে হামি দিয়ে বললাম, আমি তোমাকে খুব ভালোবাসি মা। মা আমার মুখটা দুহাত দিয়ে ধরে, আমিও তোকে খুব ভালোবাসি রে সোনা। আমার ভালোবাসাটা অন্যরকম মা। কেমন রে? মা ছাড়া আরো অনেক কিছু। কেমন? শুনলে রাগ করবে না তো? আহ বল না, এত প্যাচাচ্ছিস কেন? তুমি আমার ড্রিম গার্ল মা, তাই তো? কি? হ্যাঁ মা, জানি এটা শুনে আমাকে খারাপ ভাবছ, এজন্যই বলতে চাইছিলাম না। আমি তোর মা মিশু, এমনটা কিভাবে ভাবতে পারলি? জানি না মা, শুধু জানি আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারি না। চুপ কর বেয়াদব, এমন কথা বলতে তোর মুখে বাজছে না? সরি মা, এই বলে তার উপর থেকে উঠে খাট থেকে নেমে পানি খেলাম। মাও বিছানার উপর উঠে বসেছে, বুঝতে পারছি সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। জানালার ধারে গিয়ে দাঁড়ালাম, বৃষ্টি থেমে গেছে, তারপরও আকাশ কালো হয়ে আছে। চাঁদ তারা কোথায় যেন লুকিয়ে গেছে আজ। ঠিক আমার হৃদয়ের মতো চারিদিকে অন্ধকার। এমন সময় কারেন্ট এলো। ঘরটা আলোকিত হয়ে গেল। আমি জানালাটা লাগিয়ে দিলাম, পর্দা ঝুলিয়ে দিয়ে ঘুরে দাঁড়ালাম। মা বিছানার উপর হাঁটুতে মাথা দিয়ে নির্বাক বসে আছে। ফ্যানের হাওয়া আমার রেশমি চুলগুলো দোলা দিচ্ছে। মনে হচ্ছে নববধূ বসে আছে। মা মুখ তুলে আমাকে তার দিকে এক মনে তাকিয়ে থাকতে দেখে, এখনে আয়। আমি মার কাছে গেলাম। বস। বসলাম। মা আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, এমনটা হয় না বাবা, আমার লক্ষ্মী সোনা ছেলে, আমি কিছু মনে করিনি। আমি জানি তোদের বয়সের ছেলেদের ফ্যান্টাসি হয় খালা, চাচিরা। তবে মাকে নিয়ে ফ্যান্টাসি রচনা করা একটু বেশি হয়ে যায়। সরি মা। আমার ভোলি ভালি মা যে এতটা বুঝে, এতটা পোক্ত আমার জানাই ছিল না, এত অনেক শেয়ানা। ঠিক আছে, চেষ্টা কর আমার উপর থেকে মনটা সরিয়ে অন্য দিকে নিতে, বিয়েটা করে নে, দেখবি সুন্দরী বউ পেলে মাকে ভুলে যাবি।
আমি মাথা নিচু করে, পারব না মা, প্লিজ। নিজের সাথে অনেক লড়াই করেছি, আমি ক্লান্ত মা, কিছুতেই তোমাকে মন থেকে সরাতে পারি না। কেন রে, কি এমন পাস আমার মাঝে? আমি মুখ তুলে মার মুখের দিকে তাকিয়ে, জানি না মা, শুধু জানি তুমি আমার সব, তোমার কথা চিন্তা করলেই আমার কি তোর পাগল হয়ে যায় মা। মা মুচকি হেসে, ও কিছু না, নিষিদ্ধ জিনিসের প্রতি টান একটু বেশিই হয়, আমি তো বুড়ি হয়ে গেছি, তুই যেমনটা ভাবিস তেমনটা আমি আর নেই। মার এমন কথা শুনে আমি কেঁপে উঠলাম। মা কি ইশারায় আমাকে বুঝালো যে তার জিনিসপত্র আর আগের মতো নেই, দেখলে আমার পছন্দ হবে না? দেখ বাবা, এক এক জনের এক এক জনকে ভালো লাগে, তাই বলে কি তাকেই নিজের করে পেতে হবে এমন কেন কথা আছে? অন্য কেন মা হলে এসব কথা শোনার সাথে সাথে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলত। আমি কিন্তু তা করছি না, কারণ তুই আমার একমাত্র ছেলে, নারী ছেঁড়া বাঁধন, তোকে আমি অনেক ভালোবাসি, তাই বলছি আমার ভালোবাসার মর্যাদা রাখতে বিয়ে করে নে বাবা। দেখবি ধীরে ধীরে আমার থেকে মন বোমার দিকে চলে গেছে। ধন্যবাদ মা, তুমি আমার কথা মন দিয়ে শুনেছ এবং যুক্তি দিয়ে ভালো মন্দের বিচার করেছ বলে। তবে লজ্জা না করে বলছি মা, এর আগেও আমি দু একটা মেয়ের সাথে মিশেছি, তারা শুধু সুখ পেয়েছে আমার কাছে, আদর ভালোবাসা একটুও পায়নি আমার কাছ থেকে। এমনকি আমার নিজেরও হয় না যতক্ষণ চোখ বন্ধ করে তোমাকে না ভাবি। যখন সেসব মেয়েদের জায়গায় তোমাকে কল্পনা করি তখন আমি আর নিজের মাঝে থাকি না, সুখের সাগরে ভেসে যায়, কেবলমাত্র তখনই হয় আমার। তুই তো অনেক দূর এগিয়ে গেছিস তাহলে, আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে আর চোখে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখিস। ভাবতাম শয়তান ছেলে পুলে, আরেকটু বড় হলে সমবয়সী মেয়েদের সাথে মিশলে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন দেখছি তা না, তোর দেখি বয়স্ক মহিলাদের ভালো লাগে। এতক্ষণ মার সাথে এত খোলামেলা কথা বলতে পেরে নিজেকে অনেক হালকা লাগছে, সাহস করে মাকে ধরে শুইয়ে দিলাম। মা চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাহলে কি করব মা, সেটাই তো ভাবছি। যেটাই ভাবো মা, আমার মতো পরিবর্তন হবে না। মানে কি? মানেটা তুমি ভালো করেই জানো। মার কণ্ঠে এবার সত্যি সত্যি রাগের আওয়াজ পেলাম। তাই বলে সারা জীবন বিয়ে করবি না, নাকি ছেলে হয়ে মাকে বিয়ে করতে চাস? মা যে এমন কথা ঠাস করে বলে বসতে পারে তা আমি চিন্তাই করিনি। আমি বললাম, বিয়ে না করতে পারলেও তো তুমি আমার হতে পারো। এটা কি মামা বাড়ির আবদার নাকি? ছি ছি মিশু, এমনটা বলতে তোর মুখে বাঁধল না? তাহলে সারা জীবন ছেলেকে এভাবেই দেখতে পাবে মা, তোমার এই মিশু কখনো বিয়ে করবে না। মার চোখে জল টলমল করছে, আমি হাত দিয়ে তা মুছিয়ে দিলাম। আমি তো এমন কিছু করিনি মা, তাহলে তুমি কাঁদছ কেন? আমরা দুজন জাস্ট আলাপ করছি। মা অনেকক্ষণ চুপ থেকে, শুন বাবা, লজ্জা শরমের মাথা খেয়ে বলছি, তোর কষ্ট আমি দেখতে পারবো না। আর বয়স্ক মহিলাদের কাপড় চোপড়ের উপর থেকেই কেবল ভালো লাগে, খুললে নয়। তুই যদি চাস তাহলে আমাকে সেভাবে একবার দেখে নে, তাও তুই মতো পরিবর্তন কর। তবে হা, শুধু দেখতে পাবি, কিছু করতে পারবি না। মার মুখে এমন কথা শুনে আমি আর দুনিয়াতে নেই। বল রাজি? আর যদি আমি দেখে আরও বেশি আকর্ষণ অনুভব করি তাহলে? আমি বলতে চেয়েছি যে, আজ আমাকে দেখ, আর আগেও তো তুই অন্যদের দেখেছিস, তাহলেই তফাৎটা বুঝতে পারবি। আমার মনে হচ্ছে আমার মতো মার মনের ভিতরেও কিছু আছে, নয়তো দেখার কথা, আমি তো কিছু বলিনি। মা নিজ থেকে দেখতে দিতে চাইছে যে। রাজি? হা, রাজি। যা, বড় লাইটটা বন্ধ করে ছোট লাইটটা জ্বালিয়ে আয়। মনে মনে ভাবলাম, কি সৌভাগ্য, আজ তো আমার পোয়া 12 লেগে গেছে। নীল বাতিটা জ্বালিয়ে খাটের পাশে দাঁড়িয়ে রইলাম। মাও উঠে দাঁড়াল। ধন্যবাদ মা, আমার স্বপ্ন পূরণ করার জন্য। তোর জন্য আমি সব পারি রে, শুধু কথাদের সব দেখে নিয়ে মাকে ভুলে যাবি না তো, বা ভুল বুঝবি না তো? কি বলছো মা? তুমি আমার মা, আমার স্বপ্নের রানী, আমার ফ্যান্টাসির জগৎ, সব কিছুই তুমি। তোমাকে ভুলে গেলে তো নিজেকেই ভুলে যাওয়া হয়। কথা দিলাম মা, জীবন থাকতে তোমার অবাধ্য হব না, ভুল বুঝা বা ভুলে যাওয়া তো দূরের কথা। আমি বললাম, কিছু মনে করো না মা, আমি কি ছুঁয়ে দেখতে পারবো? মা আমার চোখের দিকে তাকিয়ে, আমি তোর মা মিশু। হা মা, তুমি আমার মা এবং আমার স্বপ্নের রানীও। আমি পিছন দিকে গিয়ে শাড়ির আঁচলটা ফেলে দিলাম। রাত ঠিক 2টা বাজে, হঠাৎ ভাবির রুম থেকে কেমন যেন জোরে অদ্ভুত শব্দ আসছে। এই দিনে আবার বাবা মা বেড়াতে গেছে খালার বাসায়। ভাইয়া ব্যবসার কাজে বাইরে গেছে। আমি বিপিএল খেলা দেখছি ড্রয়িং রুমে বসে। ভাবির চিৎকার শুনে তার দরজার সামনে গেলাম। আজকে আবার অনেক শীত পড়েছে। ভাবির বয়স 30 হবে। এখনো বাবু হয়নি। এটা নিয়ে অনেক ঝামেলা হয় বাড়ির সবার সাথে। আমি সোহাগ এবার অনার্স কমপ্লিট করলাম। এরপর ভাবি আরও শব্দ করছে। একবার মনে হচ্ছে ভাবিকে জিজ্ঞেস করি, কিন্তু ভয় হচ্ছে যদি কিছু মনে করে এত রাতে তার রুমে গেলে। কিন্তু আর ভয় পাইলাম না।
সোজা ভাবির দরজা খুললাম, দরজা খুলে যা দেখলাম আমি নিজেও প্রস্তুত ছিলাম না। সম্পূর্ণ হয়ে রয়েছে ভাবি। আমাকে দেখে খুব তাড়াতাড়ি করে কাপড় পরতে লাগল। আর বলল, সোহাগ তুমি কেন আসছ? আমি তখন বললাম, আমি খেলা দেখছি, হঠাৎ আপনার রুম থেকে অনেক শব্দ আসছিল। এই জন্য আসলাম। আসলে সত্যি সরি ভাবি, আমি বুঝতে পারি নাই। ভাবি তখন বলল, থাক, তুমি তো আমার দেবর, যেটা দেখেছ এটা কাউকে বলিও না। ঠিক আছে ভাবি, কাউকে আমি বলবো না, সমস্যা নেই। আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, কিন্তু ভাবি একটা প্রশ্ন করব, উত্তর দেবেন। ভাবি তখন বলল, আচ্ছা বলো। আপনি এই যে সম্পূর্ণভাবে হাতে মোবাইল ছিল আর কি করছিলেন? আসলে যেহেতু তুমি সব দেখে ফেলেছ, তাহলে তোমার কাছে কিছু লুকব না। দেখো, তোমার ভাইয়া আমাকে ঠিকঠাকভাবে সুখ দিতে পারে না, তাই বাধ্য হয়ে নিজের কাছে নিজে করতে চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না। আচ্ছা বাদ দাও সোহাগ, তোমাকে কিছু বলি, তুমি উত্তর দেবে সোহাগ? আচ্ছা ঠিক আছে ভাবি, বলেন, তুমি কখনো কারো সাথে রিলেশন করেছ? কিভাবে করব, আর আপনি তো সবই জানেন। যদি করতাম অবশ্যই শুনতে পেতেন, তা অবশ্য ঠিক বলেছ। ভাবি তখন বলল, আমাদের তো বিয়ে হয়েছে অনেক দিন ধরে, কিন্তু কোনো বেবি হচ্ছে না। তোমার ভাইয়াকে কতবার বলেছি ডাক্তারের কাছে যেতে, কিন্তু সে যায় না। আমার হয়তো বা এই বাড়িতে আর সংসার করা হবে কি না জানি না। বিভিন্ন লোকের নানা ধরনের কথা বলতেছে, এটা আমি আর মেনে নিতে পারছি না। অনেকক্ষণ কথা বলার পরে সোহাগ তার রুমে চলে যায়। তারপর কিছুক্ষণের মধ্যেই ভাবি সোহাগের রুমে এসে তাকে একটা কথা বলল। এমনভাবে বলল, সোহাগ না করতে পারল না। সোহাগ তখন বলল, দেখো ভাবে, এটা কিন্তু অন্যায়। ভাবি তখন বলল, অন্যায় নাই। আমি কিছু বুঝি না, আমার একটা বেবি দরকার, তোমার ভাই তো আমার একটা বেবি দিতে পারল না। তুমি যদি না করো তাহলে আমার এই বাড়িতে থাকা সম্ভব না। সোহাগ অনেক চিন্তা ভাবনা করে বলল, আচ্ছা ভাবি ঠিক আছে, কিন্তু এই কথাটা কাউকে বলতে পারবে না। এটা আমার সাথে ওয়াদা করতে হবে। ভাবি বলল, আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। কিছুক্ষণের মধ্যে দুজনই অন্তরঙ্গ হয়ে গেল। একে অপরের দুজন দুজনকে সুখ দিতে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ কিছুদিনের মধ্যেই ভাবে প্রেগন্যান্ট হয়ে গেল। আমি অনেক ভয় পেতে লাগলাম। যদি ভাবি কারো কাছে বলে দেয় বাচ্চাটা আমার, কিন্তু সেটা ভাবি আর বলেনি। বাড়িতে সবাই খুশি ভাবিকে নিয়ে। এদিকে আমার মা বলে, আমার লক্ষ্মী বুমা। এরপর কিছুক্ষণ পরই ভাবি আমাকে ডাকে তার রুমে। আমি কিছুটা ভয় পেয়ে যাই এবং মনে মনে ভাবতে লাগলাম, যদি ভাবি দাবি করে এই বাচ্চার বাবা, যেহেতু তুমি এবং আমাকে তোমার বিয়ে করতে হবে। কিন্তু ভাবি সেটা না বলে আমাকে একটাই অনুরোধ করল, সোহাগ প্লিজ, এ বাচ্চার বাবা তুমি এই কথাটা কাউকে বলবে না। যেহেতু অনেক দিন পরে আমাদের একটা বাচ্চা হয়েছে, এই বাচ্চাটা নিয়ে সবাই খুশি আছে, কিন্তু যাতে কেউ অবৈধ বাচ্চা না বলতে পারে, সবাই জানতে পারে এই বাচ্চার বাবা তোমার ভাই। তখন আমি কিছুটা চুপ হয়ে থাকলাম এবং ভয়টা মনে হচ্ছে কেটে গেল। আর একটা কথা, এই সময়টা কিন্তু আমার ভাইয়া ব্যবসার কাজে একটু বাইরে ছিল। তার কানে যখন এই কথাটা পৌঁছায় তখন সে খুব আতঙ্কে পড়ে। কারণ ভাইয়া জানো তার কখনো বেবি হবে না। কারণটা আমার ভাইয়ের সমস্যা ছিল। এটা ভাবির কাছে কখনো স্বীকার করত না। ভাইয়া ভাবিকে অনেক ভালোবাসত, যাতে করে ভাইয়াকে ছেড়ে চলে না যায় ভাবি। এজন্য ভাইয়া ভাবি কিছু বলে নাই। কিছুদিন পরেই ভাইয়া বাসায় ফিরল। সবার মুখে হাসি থাকল, কিন্তু ভাইয়ের মুখে কোনো হাসি নাই। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম আর মনে মনে ভাবতে লাগলাম, ভাইয়া কি বুঝতে পেরে গেল এই বাচ্চার বাবা অন্য একজন? যেটা মনে মনে ভাবলাম সেটাই হয়ে গেল। ভাইয়া তখন ভাবির রুমে ঢুকল এবং ভাবিকে ডাক দিল যে দ্রুত আমার রুমে আসো, বাড়িতে সবাই ব্যস্ত, ভাবির বাচ্চা হবে এটার জন্য। ভাবিকে প্রশ্ন করল, সত্যি বলবা এই বাচ্চার বাবাকে? আমি ভাবির রুমের পাশেই দাঁড়িয়ে সবকিছু শুনতেছি। ভাইয়া কি বলে? ভাবি একই কথা বলে, বাচ্চার বাবা কে হবে তুমি ছাড়া? আর হ্যাঁ, তুমি কি আমাকে সন্দেহ করো? ভাইয়া তখন বলে, তোমার কাছে একটা কথা আমি লুকিয়েছিলাম। মানে কি কথা লুকিয়েছিলে, সত্যি করে বলো তো? তখন ভাইয়া বলল, আগে বলো এই বাচ্চার বাবাকে। ভাবি তখন কিছুটা থমকে যায় আর তখন ভাবি কিছু বলতে পারে না। ভাইয়া তখন একটা কথা বলে, আমি কি তোমাকে কোনো কারণে অসুখী রেখেছি বলো? তুমি যখন যা চাইছ তখন তাই দিয়েছি, কিন্তু তার বিনিময়ে একই কাজ করলে তুমি। ভাবি তখনও কিছু বুঝতে পারে নাই আসলে ভাইয়া কি বলতে চাচ্ছে। ভাইয়া ওই সময়টা এতটা রাগান্বিতভাবে রয়েছে, মনে হয় আজকে তুমুল একটা ঝগড়া হবে। যে ভাইয়া এতটা ভালোবাসত ভাবিকে, আর কি হতে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। কিন্তু নিজে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছি তাদের রুমের পাশে।
ভাবেকে এত কিছু বলার পরও সত্য কথাটা বলতে পারছে না ভাবি। আর এরই মধ্যে ভাইয়ার মুখে যা আসছে তাই বলতে শুরু করল ভাবিকে। ভাবি অনেক কান্না শুরু করল। তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। যেহেতু এই বাচ্চার বাবা আমি ছিলাম, আমি তখনই তাদের রুমে যাব আর সত্যটা বলবো। তখনই আমার মা আমাকে ডেকে উঠল। সোহাগ। মা তখন ডাক দিয়ে আমাকে বলল, সোহাগ, আমার শরীরটা বেশি একটা ভাল লাগতেছে না। তোর ডাক্তার আঙ্কেলকে একটু কল দিবি। আমি আর দেরি না করে ডাক্তার আঙ্কেলকে কল দিলাম আর সাথে সাথে ডাক্তার আঙ্কেল আমাদের বাড়িতে উপস্থিত হলেন। আমার মার আবার একটু হার্টের সমস্যা আছে। মাঝে মধ্যে প্রায় অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার আঙ্কেল দেখে মাকে বলে, বেশি টেনশন করবেন না, সবসময় হাসি খুশি থাকবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। মা তখনই বলে ওঠেন, এখন তো আমার হাসি খুশি থাকার দিন, যেহেতু আমার একটা নাতি আসছে আমাদের বাড়িতে। এই দিনটার আশা অনেক দিন থেকে করতেছিলাম। আল্লাহ আমাদের মুখের দিকে তাকিয়েছেন। আল্লাহর অশেষ রহমত। আমি শেষ বয়সে আমার নাতির মুখটা দেখে যেতে পারব। তখন ডাক্তার আঙ্কেল বললেন, এটা তো সুখের সংবাদ। তো ভাবি, আমার মিষ্টি কোথায়? তখনই আমাকে বললেন, সোহাগ, তুমি দ্রুত ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এসে তোর ডাক্তার আঙ্কেলকে দে। আমি আর দেরি করলাম না। ডাক্তার আঙ্কেলকে ফ্রিজ থেকে মিষ্টি এনে তাকে দিলাম। এরই মধ্যে ভাইদের রুম থেকে অনেক ঝগড়া শোনা যাচ্ছে। ভাইয়া অনেক চিৎকার করছে। তখনই আমি তাদের রুমে গেলাম আর ভাইয়াকে বললাম, মা অনেক অসুস্থ, তুমি দ্রুত বাইরে আসো। ভাইয়া আমার কথা শুনে দ্রুত রুম থেকে বের হয়ে মার কাছে চলে আসছিলেন। তখনই মাকে বললেন, কি হয়েছে মা তোমার? আম্মা তখন বললেন, খুশিতে নিজেকে আর সামলাতে পারছি না। তখন ভাইয়া সবাইকে উদ্দেশ্য করে বললেন, কে এত খুশি হয়েছ তোমরা? সেটা বলতো। কেন, তুমি জানো না কি হয়েছে আমাদের বাড়িতে? তখনই ভাইয়া বললেন, না, তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি। দেখো, পাগল ছেলের কাণ্ড দেখো। তুমি তো বাবা হতে চলেছ আর আমি দাদি। কেউ আমাকে আর বলবে না তোর বৌমার কেন বাচ্চা হয় না। সত্যি আমি অনেক খুশি বাবা। এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি। ভাইয়া তখনই কিছু বলতে যাবে হয়তো বা মায়ের কথা শুনে সে আর কিছু বলল না। নীরবে মায়ের কথা শুনে তার ভেতরটা ফেটে উঠতে লাগল। আর আমি খুব ভয় পাচ্ছিলাম। ভাই যখন মায়ের রুমে আসল, কারণ সত্য কথাটা যদি মাকে বলে দেয় এই সন্তানের বাবা সে না, ভাইয়া আরও কিছু বলতে যাবে। তখনই বাবা মায়ের রুমে চলে আসল। বাবাও একই কথা বলতে লাগল। আজকের দিনটার জন্য অনেক অপেক্ষা করেছিলাম, আমি একটা নাতনির জন্য মানুষের কথা শুনেছি। আল্লাহ ঠিক আমাদের কথা শুনেছেন। ভাইয়া মনে মনে রেগে ফায়ার হচ্ছেন কিন্তু প্রকাশ করছেন না। আবার কিছু বলতে যাবেন তখনই এরপর বাবা বললেন, আমরা সবাই মিষ্টি এনেছি এবং মিষ্টি খেয়েছি, পাড়ার সকলের মিষ্টি বিতরণ করেছি। তুই তো সন্তানের বাবা, যেহেতু এখন তোর পালা। এখনই দোকানে যাবি, মিষ্টি নিয়ে আসবি। ভাই আর কোনো কথা বলল না। সোজা বাবার কথা শুনে দোকানে গেলেন, কিন্তু ভাইয়ের মুখ দেখে আমি অনেক ঘাবড়ে যাচ্ছিলাম। অনেকবার ভাই বলে দেওয়ার চেষ্টা করছেন কথাটা বলার জন্য, কিন্তু কোনো মতে কথাটা বের করতে পারলেন না। শুধুমাত্র বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তারা যে এত খুশি হয়েছেন। যেহেতু ভাইয়া বাড়ির বড় ছেলে আর এই বাড়িতে কোনো ছোট বাচ্চা সন্তান নাই, এই জন্য সবাই খুব খুশি। ভাইয়া মুখ গোমরা করে মিষ্টি এনে বাসায় আসলেন আর বললেন, এই নেন আপনাদের মিষ্টি, আপনারা খান। বাবা কিছুটা ভাইয়ের মুখ দেখে বুঝতে পারলেন হয়তো বা ভাইয়ের কোনো ভাবেই বিস্মিত হয়ে আছেন। বাবা ভাইয়াকে প্রশ্ন করলেন, তুই ঠিক আছিস? এরপর ভাইয়া বাবা মায়ের হাসি খুশি দেখে বললেন, হ্যাঁ, আমি ঠিক আছি। ভাই তারপর রুমে চলে গেলেন ভাবির কাছে। ভাবির কাছে গিয়ে আবার তুমুল আকারে ঝগড়া শুরু করতে লাগলেন। তোমার কাছে অনুরোধ করছি, প্লিজ বলো এই বাচ্চাটার বাবাকে। ভাবি শুধু কান্না করতে লাগলেন, কারণ ভাবি নিরুপায়, কিছু বলার ক্ষমতা তার নাই। যখন ভাইয়া সব কিছু বললেন সে কখনো বাবা হতে পারবে না। ডাক্তার নাকি বলেছেন, এই কথাটা ভাবির কাছে কোনোদিন আগে বলেন নাই। ভাইয়া কথাটা গোপন করে রেখেছিলেন। ভাবি হয়তো বা বুঝতে পারেন নাই। আর এই সুযোগে ভাবি আমার সাথে অবৈধভাবে মেলামেশা করে বাচ্চার মা হতে পেরেছেন। ভাবি হয়তো বা বলতে চাইলেন খুব জোরালো ভাবে ভাইয়াকে, এই দেখো তুমি বাচ্চার বাবা হতে যাচ্ছ। কিন্তু সেটা আর হলো না। ভাইয়া আগে জানত সে কখনো বাবা হতে পারবে না। এমন পর্যায়ের কথা কাটাকাটি হতে লাগল। মনে হচ্ছে ভাবির গায়ে হাত তুলবে ভাইয়া। তবুও ভাবি কোনোভাবে স্বীকার করছেন না এই বাচ্চার বাবা তার ছোট ভাই সোহাগ।
যদি কথাটা বলে ভাইয়া কোনোভাবে নেবে সেটা ভাবি ভালোভাবেই জানত আর তুমুল আকারে ঝগড়া হয়ে যেত সোহাগের সাথে। ভাবি কান্না করতে লাগল, তার মুখ থেকে কথা বের হল না। এই বাচ্চার বাবা সোহাগ। ভাই আর সহ্য করতে না পেরে সে রুম থেকে বের হয়ে বাইরে বেরিয়ে গেল। তারপর আমি ভাবির রুমে ঢুকলাম। ভাবি আমাকে দেখে অনেক অবাক হয়ে গেলেন। বললেন, তুমি কেন এসেছ আমার রুমে বলো? তখন আমি ভাবিকে বললাম, এত কিছু নির্যাতন সহ্য না করে আমার নামটা বললেই তো হতো। ভাবি তখন বলল, তুমি কি পাগল হয়েছ সোহাগ? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে ভাবি, সত্যি শুধু আমার জন্য তোমার এত কথা সহ্য করতে হচ্ছে। আমি আর পারতাছি না এই সব কথা শুনতে। সোহাগ, তুমি বুঝতে পারছো না, এই কথাটা যদি আমি বলে দিই তাহলে তোমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। তুমি সবেমাত্র অনার্সে পড়ছো, তোমার ভবিষ্যৎ এখনো বাকি আছে। তুমি একটা বাচ্চা পোলাপান, যা হয় হোক সেটা তোমার ভাবতে হবে না। আমি ভাবি রুমে কথা বলছি, বাবা দেখে বলল, কি কথা হচ্ছে দেবর ভাবির? তখনই আমি কিছু বলবো, বাবা তেমন কিছু হচ্ছে না আমাদের মধ্যে, একটু কথা হচ্ছে ভাবির সাথে। ও আচ্ছা, ঝগড়া মনে হলো যে তোমাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। আরে বাবা, তা না, এমনি একটু কথা বলছিলাম। বাবা এই বলে চলে গেলেন আমাদের এখান থেকে। তখন আবার ভাবিকে বললাম, ভাবি সত্যিই আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আর আমার জন্যই সব এত কিছু শুনতে হচ্ছে আপনার। আরে পাগল, সেটা বড় কথা নয়। একটা নারী বিয়ের পরে সব থেকে বড় খুশি হয় কিসে জানো? সোহাগ তখন বলল, সেটা তো হয়তোবা আমি জানি না ভাবি। ভাবি তখন বলল, বিয়ের পর একটা মেয়ের সবচেয়ে খুশির বিষয় হল মা হওয়া। আর এই মা হওয়াতে আমার সবথেকে মনে করে তোমার অবদানটা বেশি। আমি কোনো বৈধ অবৈধ বুঝি না। আমি মা হতে পেরেছি, এটাই সবথেকে বড় খুশির বিষয়। আর তুমি বাইরের কেউ না, তুমি আমার দেবর। তারপরেও ভাবি, আপনাকে যেভাবে ভাইয়া কথা শোনাচ্ছে এটা আমি মেনে নিতে পারছি না। আরে পাগল, কিচ্ছু হবে না। তোমার ভাইয়া জানতেও পারবে না এটা তোমার বাচ্চা। তোমার ভাইয়ের সমস্যা এটা হয়তো বা সে জানায় নাই আমায়। তার সবথেকে বড় ভুল, আর তুমি যেটা করেছ ভালো কিছু করেছ। সোহাগ, এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। তুমি তোমার রুমে চলে যাও। তোমার ভাই এখুনি চলে আসবে কিন্তু। ভাবের সাথে এই বলে আমি চলে এলাম আমার রুমে। আমি সত্যিই চিন্তিত। আমার একটা ভুলের কারণে ভাবে কত কথা শুনতে হচ্ছে। আমি যদি তার রুমে না যেতাম তাহলে এই দুর্ঘটনা ঘটত না। কিছুক্ষণের মধ্যে ভাইগা চলে আসলো বাড়িতে, তার হাতে ব্যাগ ভরা মিষ্টি থাকলেও কিন্তু তার মনটা খুব খারাপ মনে হচ্ছে। সে খুব সন্দেহ করতে লাগলো ভাবিকে। সন্দেহ হওয়ার কথাই যেখানে, ভাইয়ার সমস্যা আর বাচ্চা কিভাবে আসলো? আর একটা কথা, ভাইয়া কিন্তু ভাবিকে প্রচণ্ড ভালোবাসত। এই কারণে ভাবিকে কিছু বলে নাই। সে কখনো বাবা হতে পারবে না। সে ভাবত যদি এ কথাটা বলি ভাবি ছেড়ে চলে যায়। ভাইয়া বাড়িতে এসে আমাকে ডাক দিল, সোহাগ তুই কোথায়, একটু আমার কাছে আয়। ভাইয়া যখন ডাক দিল আমি সত্যিই ভয় পেয়ে যাচ্ছি। ভাইয়া আমাকে সন্দেহ করে নাই এখন পর্যন্ত, কিন্তু আমাকে ডাক দিলে আমি ভয় পেয়ে যাচ্ছি। ভাই আবার না বলে ফেলে, এই সন্তানের বাবা কি তুই? নিজের মধ্যে খুব ভয় কাজ করতেছে। ভাইয়া ডাক শুনে আমি ভাইয়ের কাছে আসলাম আর বললাম, ভাইয়া আমাকে ডেকেছ? ভাইয়া তখন বলল, হ্যাঁ তোকে আমি ডেকেছি। আচ্ছা সোহাগ, তুই তো সবসময় বাসায় থাকিস? জি ভাই, আমি তো সব সময় বাসায় থাকি। এখন তো ক্লাস নাই তাই ক্লাসে যাই না। একটা ফ্রি মাইন্ডে কথা বলবো, তুই সত্যি জবাব দিবি? আচ্ছা ভাই, আপনি বলেন কি বলতে হবে। তখনই ভাইয়া বলল, এ কথা শুধু তুই আর আমি জানব, আর কোনো তৃতীয় ব্যক্তি এ কথা যেন না জানি। আচ্ছা ভাইয়া বলেন। তখনই ভাইয়া বলল, তোর ভাবির সাথে কেউ কি দেখা করতে আসে বা তোর ভাবি কোথাও বের হয়? আমি তখন বললাম, কই না তো, ভাবি তো কোথাও বের হয় না এবং কোনো লোকও আসে না ভাবির কাছে। সোহাগ, সত্যি বলছিস? জি ভাইয়া, সত্যি বলছি। তখন আমি আবার বললাম, ভাইয়া কোনো কিছু হয়েছে নাকি? ভাইয়া বলল, না, এমনি তোকে জিজ্ঞাসা করলাম। সোহাগ, আমি আবারও বলছি, তোর ভাবে কোথাও যায় নাকি আমি যখন বাড়িতে না থাকি? আমি বললাম, না ভাইয়া, ভাবি কোথাও যাই না। ভাইয়া যখন এই কথাগুলো বলছিল আমি সত্যিই হতভম্ব হয়ে যাচ্ছিলাম, মানে ঘাবড়ে যাচ্ছিলাম। যাই হোক, ভাইয়া আমাকে সন্দেহ করে নাই, কিন্তু করে নাই সন্দেহ করতে কতক্ষণ সময় লাগে? যেহেতু ভাই আর কখনো বাবু হতে পারবে না, আবার ভাবির পেটের সন্তান, তারপর ভাইয়া আবার কি যেন বলতে যাবেন। তখনই, আচ্ছা ঠিক আছে সোহাগ, তুই তোর কাজে যা। প্রয়োজন যদি হয় তোকে আমি ডাক দেব।
এই কথা শুনে আমি আমার রুমে চলে আসলাম। ভয়টা মনে হচ্ছে বেড়েই চলেছে। একবার মনে হয় সত্যি আমি বলে দিই, আবার চিন্তা করি যদি এ কথা শুনে অবশ্যই ভাইয়া অনেক অনেক রাগ করবে আমার প্রতি। এই জন্য আর আমি কিছু বলতে পারছি না ভাইয়াকে। কিছুক্ষণের মধ্যে ভাইয়ের ব্যবসার ওইখান থেকে একটা কল আসলো। এরপর মাকে ডাক দিল ভাইয়া। মাকে ডেকে বলল, মা, আমার ব্যবসার কাজের জন্য এখনই বাইরে যেতে হবে। মনে হয় অনেক দিন সময় লেগে যেতে পারে। সেটা বলতে পারব না, তবে খুব শীঘ্রই আমি বাড়িতে ফেরার চেষ্টা করব। মা তখন বলল, কি বলিস? এই মুহূর্তে তোর বাড়ি থেকে কোথাও যেতে হবে না। এত সুন্দর একটা খুশির মুহূর্তে আমি তোকে কোথাও যেতে দিতে পারছি না। প্রয়োজনে তুই ম্যানেজারকে কল দিয়ে আর ওনাকে সবকিছু সামলাতে বল। ভাইয়া তখন বলল, এই কাজ ম্যানেজার পারবে না মা, তুমি বোঝার চেষ্টা করো। অনেক বড় একটা ডিল তো, তাদের সাথে আমার অবশ্যই মিটিং করতে হবে। আর এদিকে সোহাগ মনে মনে ভাবছে, ভাইয়া বাড়ি থেকে চলে গেলে খুব ভালো হয়। কারণ ভাইয়া যতক্ষণ বাড়ি থাকবে ততক্ষণ অশান্তি লেগে থাকবে। ভাইজের মনে কি চলছে বাড়ির কেউ বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পেরেছি। কিছুক্ষণ পর পর ভাবির কাছে গিয়ে ভাবির সাথে ঝগড়া করছে। আমি সত্যিই ঝগড়াগুলো আর দেখতে চাইছি না। একটা ভুল করে ফেলেছি, এই ভুলের মাসুল আমি কখনোই দিতে পারব না। এরপর মা যখন ভাইয়ের সাথে কথা বলছিল তখন ওই সময় আমি তার পাশে ছিলাম। তখন মাকে বললাম, যেহেতু এটা একটা বড় ভাইয়া যেতে চাচ্ছে তাকে যেতে দিন। মা বলল, বাড়িতে এত কাজ রয়েছে, অনেক মেহমান আসবে আমাদের বাড়িতে, এগুলো সামলাবে কে? সোহাগ তখন বলল, নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না মা। যেহেতু এই ব্যবসাটা আমাদের পৈতৃক সম্পদ। ভাই না যাওয়াতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই ভাইয়াকে যেতে হবে। ভাই ততক্ষণে বলল, হ্যাঁ সোহাগ, আমাকে অবশ্যই যেতে হবে। না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ভাইয়াকে তখন মা বলল, তোর শ্বশুর বাড়িতে তুই কি ফোন করেছিলি? ভাইয়া তখন বলল, হ্যাঁ আমি করেছিলাম। তোর শ্বশুর শাশুড়ি কখন আসবে কিছু বলছে? ভাইয়া বলল, খুব শীঘ্রই চলে আসবে। তোমরা এদিকে সামলাও, তাহলে আমি রেডি হতে গেলাম। মা বলল, আচ্ছা ঠিক আছে, তুই রেডি হয়ে আমাকে একটু ডাক দিস। ভাইয়া তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে তোমাকে ডাক দিচ্ছি। ভাইয়া এই বলে তার রুমে চলে গেল। এদিকে রুমে ভাবি বসে আছে। আমি এদিক থেকে সবকিছু দেখতে পারছি। ভাইয়া তখন ভাবিকে বলল, আমি ব্যবসার কাজে বাইরে যাচ্ছি। রেগে মেগে বললেন, নিজের খেয়াল রেখো। ভাবি বলল, তুমিও নিজের খেয়াল রেখো, ভালোভাবে থেকো আর অবশ্যই ঠিকমতো খাওয়া দাওয়া করবেন। ভাইয়া বেরিয়ে পড়লেন। কিছুক্ষণ পর এভাবে আমাকে ডাক দিলেন তার রুমে। ডাক দেওয়ার সাথে সাথে আমি তার রুমে চলে গেলাম। তারপরে ভাবিকে বললাম, কিছু বলবে? ভাবি তখন বলল, কিছুদিনের জন্য একটু হলেও তোমার ভাইয়ের বেজার মুখ দেখতে হবে না। যাই হোক, সে চলে যে ভালোই করেছেন। তা না হলে আমাকে কত প্রশ্ন কত কিছু করতেন। আমি আর পারছিলাম না সোহাগ। এইসব কথাগুলো শেষ হওয়ার পরে হঠাৎ করে ভাবি কেমন যেন করতেছে। আমি তখন ভাবিকে বললাম, কি হয়েছে তোমার? ভাবি বললেন, আমার পেটের ভিতর একটু ব্যথা করছে। তখন আমি বললাম, তোমার টেনশন করার দরকার নেই। তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি পানি এনে তোমার মাথায় পানি ঢেলে দিচ্ছি। ভাবি বললেন, আরে না, এগুলো তুমি করো না মা, তাহলে সন্দেহ করতে পারে। তুমি চুপ থাকতো, যা হয় আমি মার সাথে বুঝে নেব। ওয়াশরুম থেকে পানি এনে ভাবির মাথায় পানি ঢেলে দিচ্ছি। তখন ভাবি চোখ দিয়ে সজোরে পানি পড়ছে। আমি ভাবিকে বললাম, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? ভাবি বললেন, কিছু না। আরে না, কি হয়েছে বলবে তো? ভাবি তখন বলল, সত্যি তোমাকে যে পাবে সে আসলে ভাগ্যবতী। তোমার ভাই, হ্যাঁ, আমাকে অনেক ভালোবাসে। কিন্তু এতটা টেক কেয়ার করে না তোমার মতন করে। পানি দেওয়া শেষ করে ভাবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তখনই আমায় সে দেখে ফেলল আর বলল, কি হতে চলেছে পরবর্তী পর্বটিতে জানতে পারবেন। খুব শীঘ্রই আসতে চলেছে পরবর্তী পর্ব। আমি সুলেশ রায়, বয়স 17 বছর। আজকে যে ঘটনাটি বলবো এটা আমার মায়ের সাথে ঘটে যাওয়া সত্যি একটা ঘটনা। আমার পরিচয়টা তো দিলাম, এবার আমার মায়ের পরিচয়টা দেই। আমার মায়ের নাম সর্পিতা রায়, বয়স 37 বছর। গায়ের রং শ্যামলা, কিন্তু ভারী মিষ্টি চেহারা এবং তার থেকেও বেশি মিষ্টি ওনার হাসিটা। তবে বুদ্ধি তীক্ষ্ণ, কিন্তু যত বুদ্ধির সব বাইরের জগতের ক্ষেত্রে আমার বেলায় মায়ের শুধু সরল ভালোবাসা আর ইমোশন কাজ করে। আমার বাবা নিতাই রায় একজন ব্যবসায়ী। মা একটা বেসরকারি অফিসে কর্মরত আছে, সব মিলিয়ে সংসারে কোনো রকম কোনো অভাব নেই।
আমি স্কুলে পড়ি, বর্তমানে ১০ম শ্রেণীতে পড়ি। বাড়িতে আমরা ৩ জন আর ঠাকুমা থাহি। ঠাকুমার বয়স প্রায় ৮০ বছর। তিনি বেশিরভাগ সময় উনার রুমেই থাহেন এবং সৃষ্টিকর্তার আরশে নিজেকে মগ্ন রাহেন। আমার মায়ের প্রতি কোনো রকম কোনো কিছু শুরুতে আমার ছিল না। ছোটবেলায় সব ছেলেরা যে চোখে নিজের মাকে দেখে ঠিক আমিও সেভাবেই দেখতাম। কিন্তু আমার একটা বৈশিষ্ট্য ছোটবেলা থেকেই ছিল, মোটামুটি ১৩ বছর বয়স থেকে, সেটা হচ্ছে নেক ফেটিস, মহিলাদের গলার প্রতি এক অদ্ভুত আকর্ষণ। আর আমার মায়ের প্রতি আমার সূত্রপাত ঘটে আমার এই ফেটিসের দ্বারা। আমি শুরুতে ফেটিস কি জিনিস জানতাম না। শুধু দেখতাম যে মহিলাদের গলা দেখতে অথবা ছুঁতে আমার খুব ভালো লাগত। সে বয়সে মহিলা বলতে তো শুধুমাত্র স্কুলের শিক্ষিকারা। মায়ের দিকে শুরুতে সেই দৃষ্টি পড়েনি। তখন শুধু স্কুল শিক্ষিকাদের গলা নানা বাহানায় স্পর্শ করতাম এবং তাতেই তৃপ্তি পেতাম। আস্তে আস্তে বয়স বাড়ল। বয়সের সাথে সাথে আমার পিপাসাও বাড়ল, কিন্তু মহিলা গলার প্রতি লোভটা কিন্তু আমার হইয়া গেল। যখন আমার বয়স ১৭, তখন হঠাৎ একদিন আমার দৃষ্টিতে মা ধরা দিল। তখন গরমের ছুটি চলছিল। আমি বাড়িতে আর বাবা বাইরে কাজে গেছেন। ঠাকুমা নিজের রুমে নিজের মগ্নে আছেন এবং মায়েরও কোনো কারণে অফিস ছুটি, তাই মাও বাড়িতে। সেদিন অসম্ভব গরম পড়েছিল আর আমরা সবাই গরমে ঘেমে একাকার। আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম আর মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিল। আমার পিপাসা পাওয়াতে গেলাম রান্নাঘরে জল খেতে। রান্নাঘরে গিয়ে দেখি মা মাটিতে বসে সবজি কাটছে। কাজের লোক সেদিন আসেনি। রান্নাঘরে ফ্যান না থাকার জন্য মায়ের একেবারে নাজেহাল অবস্থা হইয়াছিল। পুরো শরীর ঘামে একেবারে ভিজে গেছে। তখনও আমার মনে মায়ের প্রতি কোনো দুষ্টু চিন্তা ছিল না। আমি ভালো মনে জল খাওয়ার জন্য মায়ের পিছনে রাখা শেলফ থেকে জলের বোতল নেওয়ার জন্য মায়ের পাশ দিয়ে মায়ের পিছনে চলে গেলাম। জলের বোতল নিয়ে আমি জল খেতে খেতে সামনের দিকে, মানে মায়ের দিকে ঘুরলাম। মা আমার ঠিক সামনে বসে সবজি কাটছিল আর আমি একদম মায়ের পিছনে। আমাদের রান্নাঘরটা ছোট ছিল। মায়ের কাছাকাছি দাঁড়ানো সত্ত্বেও এর আগে কোনোদিন কোনো পাপ চিন্তা আমার মাথায় আসেনি। কিন্তু সেদিন জল খেতে খেতে হঠাৎ কি মনে হলো, একবার নিচে মায়ের দিকে তাকালাম। দেখে আমি আর থাকতে পারলাম না। অনুভব করলাম আমার ওটা দাঁড়িয়ে পড়েছে। সেদিনই তখন জীবনে প্রথমবার আমার মনে মাকে নিয়ে লোভ হলো। আমি ভাবতে থাকলাম, আমি আমার স্কুল শিক্ষিকাদের ক্ষেত্রে যে রকম বাহানা দিয়ে ওনাদের স্পর্শ করতাম, সে রকম একটা বাহানা করতে থাকলাম মনে মনে। এক সময় আমি মাকে বলে উঠলাম, মা বলো কি হইয়াছে? মা, তোমার গলায় কি যেন একটা আছে। আমার গলায় আবার কি থাকবে? না মা, তোমার গলায় কি যেন একটা লেগে আছে। মা কই বলে মা নিজের হাত দিয়ে একটু নিজের গলাটা পরিষ্কার করার চেষ্টা করল। এদিকে আমি তো নিজেকে সামলাতে পারছিলাম না। আমি কইলাম, হয়নি মা, এখনো লেগে আছে। মা নিজের ঘামে ভেজা গলা আর ঘাড় হাত দিয়ে মুছতে মুছতে কইল, এখনো আছে। কি লেগে আছে রে? আমি দূর থেকে বুঝতে পারছি না। আমাকে তোমার গলার কাছে গিয়ে দেখতে হবে। মনে হয় পিঁপড়ে বা এমনি নোংরা কোনো কিছু। তোমার গলার কাছে এসে দেখ কি লেগে আছে। আচ্ছা থাক লেগে। আমার গলায় কি লেগে আছে না আছে তোকে দেখতে হবে না, তুই পড়তে বস গিয়ে যা। শুধু পড়ায় ফাঁকি দেওয়া। সকাল থেকে তো পড়তে বসলেই না। আমার মনটা খারাপ হইয়া গেল। ভাবছিলাম এই সুযোগটা হাতছাড়া হইয়া গেল বুঝি। কিছু একটা করতে হবে। আমি কইলাম, হ্যাঁ যাচ্ছি পড়তে, কিন্তু তোমার গলায় ওটা লেগেই থাকবে? দেখতে কেমন খারাপ একটা লাগছে। কি এমন লেগে আছে রে? কি এই বলে মা আবার নিজের দুহাত দিয়ে নিজের গলাটা ভালো করে ম্যাসাজ করার মতো ডলে পরিষ্কার করার চেষ্টা করল। উহু, এখনো লেগে আছে, যায়নি। আসলে তোমার গলাটা ঘামে ভিজে আছে তো, তাই বোঝা যাচ্ছে না। এদিকে আসলে মায়ের গলায় কিছু ছিল না শুরু থেকেই। মা তো আর সেটা জানত না। তাই মা আমার নাটক ও পাপ বুদ্ধিটাও বুঝতে পারছিল না। মা এবার খানিকটা বিরক্ত হইয়া কইল, দাঁড়া তো, আয়নায় গিয়ে দেখি। আমি ভাবলাম যে সর্বনাশ, আয়নায় দেখলে তো মা বুঝে যাইব যে মায়ের গলাতে কিছু লেগে নেই। আর আমি যা চেয়েছিলাম তা হবে না। সাথে সাথে আমি বলে উঠলাম, মা আমি তোমার গলাটা পরিষ্কার করে দেই, তুমি আবার কেন উঠবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করে পড়তে যা, কোনো রকম কোনো ফাঁকিবাজি না। আমি তো এই কথা শুনে মহানন্দে মনে মনে লাফাচ্ছি। আমি মায়ের একেবারে সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। কইলাম, দেখি মা, একটু গলাটা উঁচু করো, মানে একটু উপর দিকে তাকাও। মা আমার কথা মতো একটু মাথা উঁচু করল। আমার সামনে আমার মা তার গলাটা সমর্পণ করে দিল। ঠিক যেন একটি হরিণ নিজেকে একটি ক্ষুধার্ত সিংহের সামনে সমর্পণ করে দিচ্ছে।
মায়ের গলায় কোনো ময়লা নেই, তবে দেখলাম মায়ের ঘাড়ে একটা ছোট্ট বাদামি তিল আছে। গলার মাঝখান দিয়ে 2টা রেখা চলে গেছে। পাশাপাশি মানে 2 গলার ভাঁজ। আর কি? আমি কাঁপা কাঁপা হাতে মায়ের গলা স্পর্শ করলাম। প্রথমে আস্তে করে ছুতেই অনুভব হলো যে মায়ের গলাটা কি নরম, চামড়াটা কি মসৃণ। আমি আর থাকতে পারলাম না। আমার পুরো ডান হাত দিয়ে মায়ের গলাতে হাত বোলাতে লাগলাম। এই সব কিছু কয়েক মিনিটের মধ্যেই ঘটে গেল। মা কইল, কিরে হইয়াছে? মা, আর একটু মাথাটা উঁচু করো, তোমার গলার ভাঁজে আটকে গেছে, গলাটা পুরো উঁচু না হলে পরিষ্কার হচ্ছে না। এই শুনে মা নিজের মাথাটাকে আরও পেছন দিকে করার চেষ্টা করল। আমি মায়ের থুতনি ধরে আর একটু উপর দিকে করে দিলাম যাতে মায়ের গলাটা পুরোপুরি আমার সামনে মেলা থাকে। আমি তাকিয়ে একবার দেখে নিলাম যে মা এই দৃষ্টি উপরে ছাদের দিকে, মানে আমি সামনে মায়ের গলা নিয়ে কি করছি। মা তা দেখতে পারবে না। আমি কইলাম, মা, আমি তোমার গলার কাছে এসে ফু দিচ্ছি যাতে তাড়াতাড়ি পরিষ্কার হইয়া যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করো, আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ মা বলে একেবারে মায়ের গলার কাছে নিজের ঠোঁট নিয়ে গেলাম আর ফু দিতে থাকলাম মায়ের সারা গলায়। একসময় থাকতে না পেরে মায়ের গলা একদম মাঝখানে একটা হালকা হামি দিয়ে ফেললাম। তারপর ভয়ে ভয়ে মায়ের দিকে তাকিয়ে দেখলাম একবার যে মা কিছু টের পেল কিনা। মা আমি কি করছি দেখতে না পেলেও আমার স্পষ্ট অনুভব করতে পারছে না। আমার ভয় হচ্ছিল যে মা নিজের গলায় আমার স্পর্শ অনুভব করে ফেলল কিনা, আমার হাতে স্পর্শ আর ঠোঁটের স্পর্শের মধ্যে তফাৎ ধরে ফেল কিনা। কিন্তু দেখলাম যে না, মা কিছু বুঝতে পারেনি। আমারও সাহস বেড়ে গেল। মা হঠাৎ নিজের 2 হাত দিয়ে আমাকে এক ঝটকা দিয়ে দূরে ফেলে দিল। হঠাৎ ধাক্কা খেয়ে আমি পেছনে হেলে বসে পড়লাম। নিজের সম্বিত ফিরে পেলাম। মায়ের দিকে তাকিয়ে দেখি মা গম্ভীর হইয়া নিজের আঁচল ঠিক করছে আর এক হাতে সবজি তুলছে। মা সঙ্গে সঙ্গে একটা হাত দিয়ে নিজের আঁচল নিয়ে নিজের গলাকে ভালো করে মুছে নিল। আমি খানিকটা ভয় পেয়ে কইলাম, মা কি হলো? না কি হবে আবার? তুমি পড়তে যাও। আমি না, মানে তোমার গলা পরিষ্কার করছিলাম, তুমি হঠাৎ ধাক্কা দিলে। মা বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে একটু গম্ভীর হইয়া কইল, তো পড়ায় ফাঁকি দেওয়ার বাহানা কি আমি বুঝি না মনে করেছিস? সকাল থেকে এক লাইনও পড়িসনি, যা পড়তে বস। আমি কিন্তু তোমার গলাতে তো এখনো একটু লেগে আছে। মা লেগে থাক, আমার গলাতে যা খুশি। তোকে আমার গলার দিকে খেয়াল রাখতে হবে না। আমি একটু পরে স্নান করতে যাব, তখন এমনিতেই পরিষ্কার হইয়া যাইব। আমি একটু মনে মনে ভয় পেলাম, তাহলে কি মা বুঝে গেল আমার মনের প্ল্যান? এই ভাবতে ভাবতে আমি আস্তে আস্তে মুখ নিচু করে চলে যেতে লাগলাম। তখনই মা আমার পেছন থেকে মিষ্টি গলায় বলে উঠল, কষ্ট পাচ্ছ বাবা? আমি তো ভালো জন্যই বলি। আমি বুঝি তো এ বয়সে পড়তে ইচ্ছে না হওয়াটাই স্বাভাবিক, মন শুধু ফাঁকি দিতে চায়। কিন্তু বাবা, পড়াশোনা না করলে তো ভবিষ্যৎ অন্ধকার। আমার আর বুঝতে বাকি রইল না যে আমার অতীব সরল মা আমার মনের ভেতর কি পাপ চলছে তা একটুও বুঝতে পারেনি। আমি নিশ্চিন্ত হয়ে কইলাম, না শরী, তুমি চিন্তা করো না, আমি ভালো করে পড়াশোনা করব। আমার কথা শুনে মায়ের মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল আর আমি রান্নাঘর থেকে চলে গেলাম। অল্পটুকু স্বাদ পাওয়ার পর থেকে আমার মন দুষ্টু চিন্তায় ভরে উঠল, যে মহিলাকে আমি এতদিন শুধু মা হিসেবে পুজো করে এসেছি, সেই মহিলা, সেই নারী এখন আমার কাছে একটা তৃপ্তির দেহ মাত্র, যেটা দিয়ে আমার বাসনা পিপাসা তৃপ্ত মেটাতে পারব। আমার মন তৎপর হইয়া উঠল। মা শব্দটা আমার কাছে একটি দারুণ অনুভূতির শব্দ হইয়া উঠল। আমার হঠাৎ মায়ের বলা কথা মনে পড়ল। মা স্নান করতে যাইব, হঠাৎ দেখি মা জলভরা বালতি নিয়ে আমার রুমে এসে হাজির। বুঝলাম কাজের মাসি আসেনি, তাই মাকে ঘর মুছতে হচ্ছে। মা কইল, এই যে হয় ঘরের বাইরে যা, নয় খাটের উপর পা উঠিয়ে বস, ঘর মুছব, আর খবরদার বলে দিচ্ছি যতক্ষণ না ঘর শুকোচ্ছে মাটিতে পা ফেলবি না, ঠিক আছে? আমি সজোরে মাথা নাড়িয়ে আমার সম্মতি জানালাম। তাড়াতাড়ি খাতে উঠে ইঙ্গিত দিলাম যে আমি রুমে থাকছি। মা নিজের শাড়ির আঁচল কোমরে গুজে হাঁটু গেড়ে বসে পড়ল এবং নিজের মতো ঘর মোছা শুরু করল। আমার খাটে সব সময় একটা পড়ার বই খোলাই থাকে। তখনও ছিল, আর ওটাই আমাকে তখন বাঁচালো, নয়তো আবার পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য মায়ের বকুনি খেতে হতো। আমি বইটা নিয়ে পড়ার ভান করতে লাগলাম। কয়েক সেকেন্ড পর একবার আর চোখে মায়ের দিকে তাকালাম। তাকিয়ে যা দেখলাম তাতে আমার চোখ ছানাবড়া হইয়া গেল। ঘরে ফ্যান চলা সত্ত্বেও মা তখনও ঘামছেন। সারা শরীর ঘামে ভেজা। আমি লক্ষ্য করলাম ঘামের বিন্দুগুলো মায়ের কপাল থেকে আস্তে আস্তে নেমে যেতে থাকল। একটু পরেই মায়ের ঘর মোছা হইয়া যাইব আর মা ছাদে যাইব কাপড় মেলতে।
আজকে ছুটির দিন, তাই মা প্রচুর কাপড় ধুয়েছে এবং তাই বেশ সময় লাগবে কাপড় মেলতে। ঠাকুমাকে নিয়ে চিন্তা নেই, উনি শুধুমাত্র সন্ধেবেলা একটু ঘর থেকে বেরোন। এই দুপুরের সময়টায় উনি নিজের ঘরেই থাকেন। আমি অপেক্ষা করতে থাকলাম কখন মা ছাদে যায়। এক সময় মা কইল, সুলেশ, আমি ছাদে যাচ্ছি, ঘরের দিকে নজর রাখিস। ঠাকুমা কানে শোনে না, তাই ঘর ফাঁকা হলে কাউকে ঘরের খেয়াল রাখতে হয়। যাই হোক, আমি যে সুযোগের অপেক্ষায় ছিলাম সেটা পেয়ে গেলাম। আমার পকেট স্ক্রুপ আর পকেট হাতুড়ি নিয়ে আমি চললাম মায়ের বেডরুমের দিকে। মায়ের বাথরুমের দরজাটাকে দুপাশ থেকে ভালো করে পর্যবেক্ষণ করলাম। প্রথমবার কোনো ফুটো পেলাম না। মনটা একটু খারাপ হলো। এই ভারী কাঠের দরজায় তো আর এই অল্প শ্রম দিয়ে এত কম সময়ে নতুন করে ফুটো করা যাইব না। কিন্তু আমি আবার বিশ্বাস নিয়ে খোঁজ শুরু করলাম। অবশেষে দেখলাম যে দরজার ভিতর দিক থেকে একটা ছিদ্র শুরু হয়ে আছে ঠিকই, কিন্তু সেটা এখনো এপার থেকে ওপার হয়নি। আমি সঙ্গে সঙ্গে আমার হাতের দিয়ে ফুটোটাকে বড় করতে লেগে গেলাম। সফল হওয়ার পর ফুটো দিয়ে দেখলাম যে পুরো বাথরুমের ভেতর তাই পরিষ্কার দেখা যাচ্ছে। আমি আনন্দে আত্মহারা হইয়া উঠলাম। আমি মায়ের বেডরুম থেকে যাওয়ার আগে ফুটোটাকে সাময়িকভাবে একটা ছোট কাঠের টুকরো দিয়ে বন্ধ করে আসলাম, যাতে মায়ের সন্দেহ না হয়। এরপর অপেক্ষা করতে থাকলাম কখন মা স্নান করতে যায়। এক সময় মা ছাদ থেকে আসলো এবং আমি স্নানে গেলাম বলে সোজা বেডরুমে চলে গেল। মা নিজে বেডরুমের দরজা ভেতর থেকে বন্ধ করতে যাচ্ছিল। তখন আমি বিপদ দেখে বলে উঠলাম, মা, রুমের দরজা বন্ধ করো না, যদি আমার কিছু লাগে। মা, আমাদের রুমে আবার তোর কি কাজ? আমি, না মানে দরকার পড়তেই পারে, তাই না? তোমারও তো দরকার পড়তে পারে। হঠাৎ যদি কিছু লাগে তোমার, যেমন সাবান বা কিছু। কখন কি দরকার পড়ে কেউ বলতে পারে। বাথরুমের দরজা তো আর খোলা রাখতে বলছি না, রুমের দরজাটা খোলা রাখতে বলছি, আমি খানিকটা ঠাট্টা করে কইলাম। মা, হ্যাঁ ঠিক আছে, তোকে তো পাকামো করতে হবে না, খোলা রাখছি রুম। বাড়ির দিকে খেয়াল রাখিস। আমি গেলাম স্নানে। আমি, আচ্ছা মা। মা বাথরুমে ঢোকার 10 সেকেন্ডের মধ্যে আমি মায়ের রুমে ঢুকে একেবারে বাথরুমের দরজার সামনে চলে গেলাম। স্ক্রু ড্রাইভার দিয়ে খুঁচিয়ে দরজার ফুটো তার থেকে কাঠের টুকরোটা বের করতে আমার বেশি সময় লাগল না। আমার সামনে তখন আমার স্বপ্নে তৈরি করা দরজায় বড় ফটকটা খোলা। আমার মনে হচ্ছিল যেন স্বর্গের জানালা কেউ খুলে দিয়েছে। আমার চোখের সামনে নিজেকে সামলাতে না পেরে আমি আস্তে আস্তে নিজের চোখটা ফুটোর দিকে নিয়ে গেলাম। মনে নানান ভাবনা চলছে। আমার হৃৎপিণ্ড এত জোরে লাফাচ্ছিল যেন শরীরের বাইরে বেরিয়ে আসবে। এত জোরে বুকের শব্দ হচ্ছিল যে ভয় হচ্ছিল মা না শুনতে পেয়ে যায়। ভাবছিলাম যে আজকে আমি যেটা দেখব এটা পৃথিবীর যে কোনো ছেলের জন্য নিষেধ। আমি বুঝলাম না এখনই বেরোবে বাথরুম থেকে। আমি সাথে সাথে ফোনে রেকর্ডিং অফ করলাম। দরজার ফুটো থাহে আবার কাঠের টুকরো দিয়ে শয়তনে বন্ধ করে দিলাম। ছুট নিজের ঘরের দিকে। নিজের ঘরে পৌঁছানো মাত্র শুনতে পেলাম মা বাথরুমে থেকে বেরিয়ে এসেছে। মনে মনে হাঁপ ছেড়ে বাঁচলাম। আমার মনে তখন পরমানন্দ যেন বিশ্বজয় করে এসেছি। আমার মন ব্যাকুল হইয়া উঠল মাকে পাওয়ার জন্য। মনে মনে প্ল্যান ভাবতে থাকলাম, কিন্তু কোনো প্ল্যান মাথায় আসছিল না। এদিকে মায়ের অফিস শুরু হইয়া গেল, মাকে একা পাওয়ার সুযোগ হচ্ছিল না। আমার মন তো থাকল দিনের পর দিন। আমি মন মরা হইয়া যেতে থাকলাম। পড়ায় মন বসছিল না। টিউশন টিচারের কাছ থেকে আমার নামে নালিশ আসে মায়ের কাছে। মা আমাকে নিয়ে একদিন বাবার সাথে সন্ধেবেলা বসে জিজ্ঞেস করে কি হইয়াছে। আমার বোঝায় ভালো করে পড়তে, কিন্তু আমি কি আর আসল কারণটা বলতে পারি? তাই চুপ করে বাবা মায়ের কথা শুনি এবং হজম করি। এভাবে বেশ কিছু দিন কেটে যায়। আমার মানসিক ও শারীরিক পরিস্থিতি খারাপ হতে থাকে। মা বাবাও হাল ছেড়ে দেয়। বোধহয় ভেবেছিল যে স্কুল খুললে রুটিনে চলা শুরু হবে, তখন সব ঠিক হইয়া যাইব আমার। কিন্তু একমাত্র আমিই জানি আমার কিসে উন্নতি হবে। এভাবে প্রায় 1 বছর যায়। আমি আমার 17তম জন্মদিন পার করি। আমি আর নিজেকে শান্ত রাখতে পারতাম না। মাকে জড়িয়ে ধরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মায়ের গলায় কামড় দিলাম। অমনি মা আমাকে ঠেলে সরিয়ে দিয়ে কইল, শর্ত বেয়াদব কোথাকার, আজকাল একটু বেশিই গায়ে পড়ছিস, আমার এসব ভালো লাগে না। গরমের মধ্যে গা ঘেঁষাঘেঁষি, আগে তো এরকম করছিস না তুই। আমি কি যে কইল মা, কেন? আমি তো তোমাকে আদর করে আগেও জড়িয়ে ধরতাম। মাসে যাই হোক, আস্তে আস্তে ওই হিন্দি আর ইংরেজি সিরিয়াল সিনেমা দেখে তোর এসব মূর্তি চেপেছে। আমাদের বাঙালিদের মধ্যে ছেলেরা বড় হইয়া গেলে মায়ের থেকে দূরে দূরে থাহে। এরকম গা ঘেঁষাঘেঁষি করে না। আর তুই তো একটু বেশি করিস, জড়িয়ে ধরার পর কি আমার গলায় ঘাড়ে কামড় দিস।
এতে করে আমার ব্যথা করে 2 বার তো দেখছি কাল সিটে পড়ে গেছে। এটা কিন্তু নতুন কোনো দুষ্টুমি শুরু হইয়াছে নাকি আমার উপর রাগ করে আমার বকুনির প্রতিশোধ নিস তুই? আমি তো মায়ের কথা শুনে পাথরের মতো দাঁড়িয়ে ভয় পাচ্ছিলাম। আর ভাবছিলাম যে মা তবে আমার মায়ের গলায় হামি দেওয়া কামানোটা টের পেয়েছে প্রতিবার। আর সেটাই তো স্বাভাবিক। আমি বোকা দুষ্টুমির জন্য চোটে গান শূন্য তখন ছিলেন হইয়া যাচ্ছিলাম আস্তে আস্তে। এখন কি হবে? আবার ভাবলাম মাটির পেয়েছে ঠিকই। কিন্তু তার ছেলের আসল মতো তা এখনো বুঝতে পারেনি। এটা ভাবামাত্র আমার মনে একটু সাহস আসলো। আমি কইলাম কি যে বলো না তুমি? এতে আমার আবার কি দুষ্টুমি? আমার স্কুলের সব বন্ধুরাও তাদের মাকে ভালোবেসে জড়িয়ে ধরে। মা এবার একটু বিরক্ত হইয়া কইল, সে কি করছে সেটা আমি জানি না। আমার এটা পছন্দ না তাই তুই এটা করবি না ব্যাস। বোঝা গেল? আমি মাথা নেড়ে আমার সম্মতি জানালাম। মা আর বন্ধুদের থেকে এই সমস্ত বদভ্যাস না শিখে ভালো কিছু তো শিখতে পারিস নাকি? আমি বুঝলাম কথা লাভ নেই। ব্যাপারটা খুব সিরিয়াস দিকে যায়নি। তাই এখানেই করতে হবে। আমি তাই আবার ঘা নিলে কইলাম, হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ, আমি তোমার কথা মতোই চলব। মা এটা শুনে নিজের রুমে চলে গেল আর আমি আমার রুমে হাত দিয়ে কাজ সেরে নিলাম। এর মধ্যে আবার একদিন মা ছুটি পেল এবং বাড়িতেই ছিল। বাবা ব্যবসার কাজে বাইরে। আমার মনের শয়তান জেগে উঠল। মনে মনে ভাবলাম আজকে যে করেই হোক মাকে পেতেই হবে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ঘরে আর মা নিজের ঘরে দুপুরের ঘুম দিতে চলে গেলাম। বিছানায় শুয়ে থাকলাম ঠিকই কিন্তু ঘুম আর আসছে না। মায়ের ঘরে পৌঁছে আমি আস্তে করে বেডরুমের দরজা ফাঁক করে মায়ের রুমে ঢুকলাম। ঢুকে দেখি মা বিছানায় এক কোণে এসে দরজার দিকে পাশ ফিরে শুয়ে আছে। আমিও এবার নিশ্চিন্ত হয়ে মায়ের পাশে খাটের উপর বসলাম। মা বাদিকে কাত হইয়া শুয়েছিল। আমি এবার সাহস করে মায়ের গলার একদম কাছে চলে গেলাম কিন্তু বিপদ ঘটল তারপরেই। মায়ের ঘুম সাথে সাথে ভেঙে গেল। আর মা আমাকে ধাক্কা মেরে ফেলে বিছানায় উঠে বসল। মা কইল, কিরে বাবা তুই কি করছিস আমার কাছে এসে? আমি আমতা করতে করতে কইলাম, কই মা কিছু না তো। মা একটু রেগে গিয়ে কইল, কিছু না তো মানে? নীলেশ দেখো ভালো চাস তো সত্যি কথা বলো। কি করছিলি তুই আমার এত কাছে এসে? আমি কোথায় মা? না না, আমি কোথায় তোমার কাছে ছিলাম? আমি তোমার পাশে খাটে বসেছিলাম। আমার আসলে ঘুম আসছিল না তাই তোমার সাথে গল্প করতে এসেছিলাম। এসে দেখি তুমি ঘুমাচ্ছ তাই তোমার কাছে বিছানায় সবে একটু বসেছিলাম। ভাবলাম যদি তুমি একটু জেগে থাকো তাহলে আমার সাড়া পেয়ে উঠবে। কিন্তু আমার এত সুন্দর মসৃণ বানানো গল্প মায়ের একটু বিশ্বাস হলো না। মা জোরে বলে উঠল, মিথ্যে কথা বলিস না। তোর গরম নিঃশ্বাস আমি আমার ঘাড়ে অনুভব করেছি। বল কি করছিলি তুই? আমি কইলাম, মা আমি তোমার কাছে কিছু লুকব না। আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু আমি জানি না কেন আমার তোমার প্রতি একটা অদ্ভুত আসক্তি আছে। আমার কথা তখনও শেষ হয়নি। মা আমার গালে জোরে এক থাপ্পড় মারল। আমি প্রায় মাথা ঘুরে বিছানায় লুটিয়ে পড়লাম। মা তোর লজ্জা করছে না সুলেশ তোর এসব কথা বলতে? আমি তোর মা, তোকে জন্ম দিয়েছি। মা মানে বুঝিস জানোয়ার? হায় ভগবান, এগুলো কথা তো আমি তোর বাবাকে বলতে পারবো না। তোর বাবা তো আর তোকে মারতে পারবে না। নিজেই হয়তো মরে যাইব। আমি কাঁদতে কাঁদতে কইলাম, মা আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তোমাকে না পেলে আমার জীবন বৃথা। আমি জানি না কেন সবসময় শুধু তোমার কামনা আমার মন জুড়ে থাকে। আমার পড়ায় মন বসছে না, রেজাল্ট খারাপ হচ্ছে, এমনকি আমার শরীর ভালো নেই। তুমি তো সবই জানো না। বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই তোমাকে পাওয়ার ইচ্ছেটাকে মন থেকে বের করতে পারিনি। আমি ডাক্তারের কাছেও গিয়েছি কিন্তু তাদের কাছেও এর কোনো চিকিৎসা নেই। আমার অন্য কোনো মেয়েকে দেখলে এমন অনুভূতি কখনোই হয় না যেমনটা তোমাকে দেখলে হয়। আমি কি করব বলো মা? ইস থাম সুলেশ থাম। দোহাই তোকে তুই চুপ কর। আমার কান আর নিতে পারছে না। আমি চুপ করে নিচের দিকে তাকিয়ে থাকলাম। খানিকক্ষণ পর মাকে একটু শান্ত দেখলাম। কইল, সুলেশ বাবা শোনো, এটা হয়তো একটা বয়সের দোষ। তুই চেষ্টা কর, দেখবি সময়ের সাথে সাথে সব ঠিক হইয়া যাইব। আমি সাহস করে কইলাম, না মা, আমার তোমার প্রতি বাসনা ততদিন কমবে না যতদিন না আমি তোমাকে পুরোপুরি ভাবে পাব। তুই একটু বড় হয় যাতে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেব। কেন এই বুড়ি মায়ের পিছনে পড়েছিস রে বাবা? আমার মনে হলো এবার বোধহয় মাকে স্বভাব জেগে উঠেছে। যেটা চায় যে তার সন্তান সবসময় সুখে থাহে, ভাল থাহে। আমি ভাবলাম আমাকে মায়ের এই মনের ভাবকে কাজে লাগাতে হবে।
এই আমায় অন্তিম সুযোগ। আমি সাথে সাথে মায়ের পা ধরে কইলাম, মা আমাকে একবার তোমার সাথে দাও। আমার আর এই জ্বালা সহ্য হচ্ছে না মা। মা প্লিজ। মা অল্প অল্প কাঁদতে কাঁদতে কইল, বাবা এ হয় না। আমি তো জন্মদাত্রী মা। তুই এখন ছোট, তাই তুই কি চাইছিস সেটা বুঝতে পারছিস না, এটা হয় না। বাবা প্লিজ বোঝ। আমি খেয়াল করলাম যে মায়ের মুখে আর রাগের কোনো চিহ্ন নেই। মা পুরো ইমোশন হইয়া আছে। আমি মনে মনে ভাবলাম এখনই খেলতে হবে। আমি সোজা হইয়া বসে আমার দুহাত দিয়ে মায়ের হাত ধরে ফেললাম। আর মায়ের একদম কাছে চলে গিয়ে কইলাম, মাত্র একবার করতে দাও। সব ঠিক হইয়া যাইব, আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না, কোনোদিন কোনো কারো সাথে দুষ্টুমি করব না, ভালো করে পড়াশোনা করব, ভালো রেজাল্ট করব, প্লিজ না প্লিজ। আমি বলতে বলতে মায়ের গালে একটা হামি খেল। আমার বলতে থাকলাম, প্লিজ না মাগো, জাস্ট একবার প্লিজ, আর কিছু চাই না, শুধু একবার দাও। মা হঠাৎ একটা চিৎকার করে উঠল। আমি ভয় পেয়ে মায়ের মুখ আমার হাত দিয়ে চেপে ধরলাম। আর মাকে বিছানায় ফেলে মায়ের উপর চেপে বসলাম। মায়ের বোধহয় দম আটকে যাচ্ছিল, আমাকে ইশারা করে কইল যে হাত সরাতে। আমি আস্তে করে হাত সরালাম। দেখি মা কিছু বলছে না, শুধু চুপ করে ছাদের দিকে তাকিয়ে আছে। আমি মন্ত্রের মতো শুধু বলে যাচ্ছি, মা প্লিজ। এক সময় মা বলে উঠল, সুলেশ তুই কি কোনো ভাবেই মানবি না? না মা, তোমাকে আমার চাই চাই মা, প্লিজ রাজি হইয়া যাও প্লিজ। বোধহয় মা বুঝতে পেরেছিল যে আমি কিছুতেই মানবার ছেলে নই। মা একটা দীর্ঘশ্বাস ফেলল আর মুখটাকে আমার দিক থেকে সরিয়ে ডান দিকে ঘুরিয়ে কইল, ঠিক আছে। আমি যেন আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এ যেন স্বপ্নপূরণ। বুঝলাম যে মা নিজের ছেলের খুশির জন্য নিজেকে সমর্পণ করে দিচ্ছে। মা মন থেকে কখনোই এটা চায় না।